আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন ২১শে আগস্ট যে গ্রেনেড হামলার যে ঘটনা, যে মামলা, এটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি বিষ-ক্ষত আ ব আ হিসেবে চিহ্নিত। গত প্রায় ১৫ বছর ধরে আওয়ামী লীগের যে প্রোপাগান্ডা বা ২০০৪ সালে গ্রেনেড হামলার পর থেকে আওয়ামী লীগের যে প্রোপাগান্ডা, সে অনুযায়ী তারা এগিয়ে গেছেন। আমার চ্যানেলে আপনারা ২ টি আ টক শো দেখবেন। এর বিভিন্ন সময় আমি ২ টো লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব আমার ডেসক্রিপশনে। একটি কর্নেল শহীদের সঙ্গে, একটি ক্যাপ্টেন শহীদের সঙ্গে। এবং ডকুমেন্টেড যে তথ্যগুলো, সেই তথ্যগুলো দেখা যায় যে মুক্তাঙ্গনে যে জনসভা ছিল, সেই জনসভা শেখ হাসিনা মুহূর্তের মধ্যে পরিবর্তন করে নিয়ে যান আ বঙ্গবন্ধু এভিনিউর যে পার্টি অফিস, সে পার্টি অফিসের সামনে, এবং সেখানে গ্রেনেড হামলা ঘটনাটি ঘটে। তো বিভিন্ন অনুসন্ধান, বিভিন্ন রিপোর্টে আমরা ভাষাভাষীভাবে জানতাম যে এটি শেখ হাসিনা একটি সুইসাইডাল ড্রামা করেছিলেন। কারণ বিএনপির যে অগ্রযাত্রা সে সময় ছিল, সেটিকে থামানোর জন্য পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার সহায়তায় এই ঘটনাটি ঘটানো হয়েছিল। এটি নিয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে। এই গ্রেনেড হামলা মামলার হাইকোর্টের শুনানি শেষ। হয়তো আগামী কয়েকদিনের মধ্যে এটা রায় হবে। তো আমরা দর্শকদেরকে অ্যা এটা একটু বে পরিপূর্ণ যে তথ্যটা, কারণ এই বিষয়টি নিয়ে কাজ করছিলেন মেজর সুমন, আপনাদের খুব প্রিয় অতিথি আমার চ্যানেলের। মেজর সুমন, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমি জানি যে আপনি এটা নিয়ে অনেক খোঁজখবর করছিলেন, অনুসন্ধান করছিলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন। তো সে বিষয়টি আপনার কাছ থেকে শুনবো। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সুমন ভাই। তো দর্শক, যেমনটি বলছিলাম যে এটা হচ্ছে একটা ধোঁয়াশা অধ্যায়, এবং আওয়ামী লীগ এই ঘটনার মাধ্যমে বিএনপিকে রাজনৈতিকভাবে একটু বেকায়দায় ফেলে, পুরো বিশ্বের কাছে একটু বেকায়দায় ফেলে। অ্যা ব যদিও বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনায় আপনারা দেখেছেন, যেমন মেয়র হানিফের ছেলে আ যে মেয়র খোকন, সাইদ হোসেন খোকন, খোকন একটি বক্তব্য দিয়েছিল কয়েক বছর আগে যে ২০শে আগস্ট সন্ধ্যায় তার বাবা তাকে সুধাসূচনা পাঠিয়েছিল হাসিনাকে বলার জন্য যে ২১শে আগস্টে কোনো একটা হামলা হবে, তিনি খবর পেয়েছেন তার সোর্সে। সো পরবর্তীতে দেখা যায় যে আওয়ামী লীগের সবাই জানতো। আ আ স সিনিয়র নেতারা অনেকেই জানতো এই ঘটনা। গোপন রাখতে পারেননি শেখ হাসিনা। তো সুমন ভাই, আপনার কাছ থেকে একটু জানি আমরা যে আসলে আমরা তো সাদামাটা ভাবে দেখলাম যে মুক্তাঙ্গন থেকে সভাটা দ্রুতই শিফট হয়ে গেল পার্টি অফিসের সামনে, এবং সেখানে গ্রেনেড হামলার ঘটনা ঘটলো। এর সাথে আসলে ইনভলভ কারা? মুফতি হান্নানের একটা স্টেটমেন্টের দেখানো হয়েছিল আওয়ামী লীগ আমলে। এখানে বিএনপির নেতাদেরকে যুক্ত করা হয়েছিল। তারেক রহমান সাহেব, লুৎফুজ্জামান বাবর সহ আরো বেশ কয়েকজন নেতা এখনো বন্দী আছেন। তো আপনার পর্যবেক্ষণ কি, বা আপনার কাছে কি খবর আছে? আপনার অনুসন্ধানের ফল কি, একটু জানি ১ম থেকে। এই জায়গাটাতে আমরা যদি তখন এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের কাছ থেকে যেই একটা ন্যারেটিভ আসে, সেটা যদি দেখি, সেখানে আমরা দেখতে পাই যে ২১শে আগস্ট ২০০৪ সালে একটা গ্রেনেড হামলা হয়েছে তৎকালীন বিরোধী দলের একটা জনসভায়, এবং সেখানে ২৪ জন নিহত হয় এবং প্রায় ৫০০-র মতন আহত হয়। অবশ্যই এটা অত্যন্ত একটা মর্মবিদারক ঘটনা, নিহত এবং যারা আহত হয়েছে। এখন এইটার কারণে তখনকার বিএনপি সরকার তারা তদন্ত করে এবং রাষ্ট্রযন্ত্র, প্রশাসন ভাবে চেষ্টা করে বেশ কিছু আন্ডারগ্রাউন্ড টেরোরিস্ট এর ইনভলভমেন্ট পায় এবং তাদের ব্যাপারে তদন্তটা চলতে থাকে। বাট আমরা এই তদন্তের ব্যাপারে হঠাৎ একটা মোড় দেখতে পাই, যেখানে ২০০৮ সালে তখনকার ১/১১ শাসনের দ্বিতীয় বছরে দেখতে পাই যে মুফতি হান্নান এবং বাকি বেশ কিছু লোকজনকে সেখানে সেই মামলাতে জড়ানো হয়েছে। এবং হাসিনা গভর্নমেন্ট যখন ২০০৯ সালে ক্ষমতা নিল, তারপর থেকে কিন্তু আমরা দেখতে পারলাম যে একটার পর একটা সাপ্লিমেন্টারি চার্জশিট অ্যাড করে, যেখানে বিএনপি নেতা জনাব তারেক রহমান, আব্দুস সালাম পিন্টু, দেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল জনাব মুজাহিদ,
ওনাদেরকে যোগ করা হচ্ছে এবং আরো অনেককে। এবং আরো ভয়ঙ্কর জিনিস যেটা দেখলাম, সেখানে ডিজিএফআই এবং এনএসআই এর তৎকালীন ডিজি যারা ছিলেন, এনএসআই যারা ডিজি ছিলেন এবং বেশ কিছু পুলিশ এবং সামরিক কর্মকর্তাকে সেখানে রিমান্ডে নিয়ে যাওয়া হলো সেই জিনিসটা জানবার জন্য, এবং পরবর্তীতে আওয়ামী লীগের তার বিচার ব্যবস্থা ব্যবহার করে বেশ কিছু অভিযুক্তকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে এবং বাকিদেরকে যাবজ্জীবন বা যত ধরনের কড়া পানিশমেন্ট সম্ভব সেটা দেয়। এটা ছিল আমরা পত্রিকা মারফত বা তখনকার সময় যেই ঘটনার প্রভাব সেখানে দেখতে পাই। এখন এইটার এবং একটা ধারণাই দেওয়া হচ্ছিল যে এইটার সাথে আওয়ামী লীগের পক্ষ থেকে যে বিএনপি বা তৎকালীন বিএনপি সরকার বা জোট সরকার, বিএনপি জামাত সরকার, তারা ইসলামী জঙ্গিদের ব্যবহার করে এই গ্রেনেড হামলা চালায় আওয়ামী লীগ তার নেতৃত্বকে নিশ্চিহ্ন করবার জন্য এবং বিশেষ করে শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করবার জন্য। এই জিনিসটা আমাদেরকে এতদিন খাওয়ানো হয়েছে। তা আপনি ঠিক বলেছেন। আমি এখানে যে রিসার্চটা করি এবং রিসার্চে আমার সাথে অ্যাকচুয়ালি যে 2-3 জন হেল্প করেছে এবং অ্যাকচুয়ালি তাদের জয়েন করবার জন্য আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম, বাট যে কোনো কারণে তারা জয়েন করতে চাচ্ছে না, যে তাদের মনে এখনো ভয় আছে। শুধু ভয় জিনিসটা আমাদের দেশের ভিতর থেকে না, দেশের বাইরে থেকেও আছে। তো আমি অবশ্যই যথাসময়ে তাদের নামটা বলবো, বাট এখন বলতে পারছি না। বাট আমি অত্যন্ত ধন্যবাদ জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই যারা এই রিসার্চে এবং এই জিনিসটাতে ওতপ্রোতভাবে একদম ভিতরে জড়িত ছিলেন। তারা ভিতরে একদম ইনসাইড স্টোরি জানেন। তো এখন আমরা একটু যেটাতে লুক ব্যাক করি কনক ভাই, সেটা হচ্ছে কি, এবং দর্শকদের জন্য, এই যে গ্রেনেড হামলা হলো সেটাতে অ্যাকচুয়ালি লাভবান কে হলো? সেখানে দিন শেষে কিন্তু লাভবান হলো আওয়ামী লীগ। সে দেখে বাইরের বিশ্ব এবং বাংলাদেশের জনগণকে দেখানোর চেষ্টা করলো যে বাংলাদেশে জঙ্গি আছে, জঙ্গি হামলা হয় এবং বিরোধী দলের উপরে হয়, সেই জিনিসটা। তো এই যে লাভবান হওয়ার জিনিসটাতে আমরা যদি একটু যাই পিছনে, বাংলাদেশের 53 বছর বা আপনি যদি 66 6 দফা থেকে শুরু করেন, সবসময় কিন্তু ভারত, আমাদের পার্শ্ববর্তী ভারতের একমাত্র বন্ধু ছিল এবং আছে আওয়ামী লীগ। তাদের কাছে কিন্তু এটা ইম্পর্টেন্ট না যে বাংলাদেশের জনগণ, ভারতের লোকজন যতই কিছু লোকজন যাদের মাথায় এখনো কিছু বুদ্ধি আছে, তারা যতই বলুক না কেন যে না ঠিক আছে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব স্থাপন করো, না, ভারত সবসময় চায়, তারা জানে আওয়ামী লীগ সে যত পপুলার বা আনপপুলার হোক না কেন, আওয়ামী লীগ তাকে যে সুবিধাগুলো দেয় এবং আওয়ামী লীগের দেয়া ন্যারেটিভ গুলো বিক্রি করে সে পশ্চিমা বিশ্বের কাছ থেকে যে সুবিধাগুলো নেয় তার কোনো বিকল্প নাই। তো সবসময় সে আওয়ামী লীগের উপর ডিপেন্ড করেছে এবং চাইছে যে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে থাকুক। বাট 90-এর নির্বাচনের পরে যখন দেখা গেল যে যতদিন পর্যন্ত বিএনপি এবং জামায়াতে ইসলামী তাদের মধ্যে একটা বন্ডেজ আছে এবং তারা একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এ আছে, ততদিন আওয়ামী লীগের আর ভাত নাই বাংলাদেশে। সেটা আমরা 96-তে দেখলাম, কিন্তু যখন জামাত বিএনপি থেকে দূরে সরে গেল এবং আওয়ামী লীগের সাথে আসলো, তখনই কিন্তু আওয়ামী লীগ পাওয়ারে আসলো। আবার 2001 সালে যখন জামাত বিএনপি জোট হলো, তখন কিন্তু আওয়ামী লীগ আবার পড়ে গেল। সো জিনিসটাতে একটা ফ্যাক্টর ইন্ডিয়া বুঝতে পারলো যে বিএনপি এবং জামায়াত যখন এক থাকে তখন বাংলাদেশের জনগণ প্রচন্ড স্বস্তি বোধ করে, এবং যে ভোটাররা ইনডিসাইসিভ ভোটার যাদেরকে আমরা বলি, যে বাংলাদেশে 26% মতন ভোটার আছে যারা ভোটের রাজনীতিতে চিন্তা করে ভোট দেয় যে ঠিক আছে আমরা এই পার্টিকে একদম চোখ বন্ধ করে দিব, তা না, তারা দেখে যে না ওকে, এবং সেই ভোটটা অ্যাকচুয়ালি বিএনপি জামাত পায়। তো সেই কারণে যখন 2001 সালে এই বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় আসলো, তারপর থেকে এটা একটা পশ্চিমা বিশ্বের কাছে ভারতের এটা প্রমাণ করাটা খুব দরকার হয়ে গেল যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র। বিএনপি জামাত সরকার তারা জঙ্গিবাদকে লালন করতেছে এবং বিরোধী দল বা আওয়ামী লীগকে দমন করার জন্য তারা তাদের সেই জঙ্গিগুলাকে ব্যবহার করে। সেটার জন্য একটা সুযোগ তারা খুঁজতেছিল, যে সুযোগের একটা পার্ট হিসাবে
তারা একটা প্ল্যান করে যে এমন কিছু একটা ভয়ঙ্কর কিছু ঘটাতে হবে আওয়ামী লীগের উপর, সেখানে আওয়ামী লীগের লিডারশিপ মানে হাসিনা বা আর কেউ থাকুক কি না থাকুক, ইম্পর্টেন্ট হচ্ছে দেখাইতে হবে আওয়ামী লীগ ভিকটিম এবং বিএনপি জামায়াত জঙ্গিদের ব্যবহার করে এই জিনিসটা করতেছে। এটা ছিল তাদের বেসিক অবজেক্টিভ, এবং যখন তারা এটাতে সাকসেসফুল হবে তখন তারা পশ্চিমা বিশ্বকে বলতে পারবে যে দেখো, বাংলাদেশকে চালানোর ব্যাপারে আমাদের মাধ্যমে চালাও, আমরাই জানি কিভাবে এখানে জঙ্গিবাদকে দমন করতে হয় এবং কিভাবে তোমাদেরকে সুবিধা দিতে হয় সেটা আমরা দিব। তো এইটা ছিল অ্যাকচুয়ালি ভারত এবং ভারতের রর একটা প্ল্যান, যেটা আমরা এখন জানতে পারি। এখন প্রশ্ন আসছে যে আমি যে কথাগুলো বলতেছি সেটার পিছনের ভিত্তি কতটুকু। তো আমরা যদি দেখি যে অ্যাকচুয়ালি কিভাবে জিনিসটা হয়েছিল, এই গ্রেনেড হামলা 21শে আগস্ট যখন হয় তার প্রায় বছরখানেক আগে থেকেই র বাংলাদেশে একটা ভালো অপারেটিং সিস্টেম চালু করে, যেখানে তার যেই এজেন্ট বা অ্যাসেটস আছে তারা হায়ার করা শুরু করে বিভিন্ন ধরনের আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী লোকদেরকে বা দলকে। এরা কিন্তু ধরেন আমরা বিভিন্ন এলাকা ভিত্তিক, আমরা অনেকে, আমি এই সন্ত্রাসীদের আমরা জানি, আপনারা জানেন যে 23 শীর্ষ সন্ত্রাসীকে 4-10 শীর্ষ সন্ত্রাসী, তাদেরকে তারা পিক করে এবং তাদেরকে পিক করে যখন মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং আসে, কলকাতায় 2003 সালের অক্টোবরে একটা মিটিং হয়, যেখানে আমরা যে সন্ত্রাসী বলতে যাদের বুঝি সেই ধরনের সবাই জড়ো হয়, মানে হেভি ওয়েট 10-12 জনকে তারা কলকাতায় মিটিং এ নিয়ে জিনিসটা বলে যে আমরা অস্ত্র দিব, যা যা কিছু দরকার হয় ইনফরমেশন এবং অন্যান্য কিছু দিব, তোমাদেরকে এই ধরনের কিছু একটা করতে হবে। এবং সেই মিটিং এ সারপ্রাইজিংলি আওয়ামী লীগের মধ্যম সারির 3 জন নেতা উপস্থিত ছিল। তারা তখন ছিল মধ্যম সারির, বাট পরবর্তীতে তারা আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতা হয়ে যায়। সো 2003 সালের অক্টোবরে সেই মিটিং এ মোটামুটি যখন একটা প্ল্যান সেট হয় যে অস্ত্র গোলাবারুদ যা কিছু দরকার সেটা ভারত দিবে, কাদেরকে দিবে, বাংলাদেশে কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো যেটা বলা হয় আলটিমেটলি যে ইসলামী জঙ্গিবাদ বা হুজুররা এটা করছে ওই ধরনের কিছু না, তারা দেয় রাস্তার সন্ত্রাসী বা আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী আমরা যাদেরকে বলি বাংলাদেশে ছিল তখন, তাদেরকে। এবং এই কাজটা কোঅর্ডিনেট করা হয় র এর মাধ্যমে। তাদেরকে 2003 সালের অক্টোবরের পর থেকেই তাদের কাছে বেশ কিছু অস্ত্র এবং গোলা বারুদ পাঠানো হয়। যে আমরা বলি যে 2004 সালের 1 এপ্রিল যে 10 ট্রাক অস্ত্র বা 10 ট্রাক আর্মস হল, যেটা খুব সারা জাগানো, সেটা কিন্তু অ্যাকচুয়ালি নাথিং সেপারেট। এবং আমরা অ্যাকচুয়ালি যদি পরে কোনো অনুষ্ঠানে সেটা বলতে পারি, আমরা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবো যে 10 ট্রাক অস্ত্র বাংলাদেশ সরকার, ডিজিএফআই এরা কেউ আনে নাই। ইন্ডিয়া তার সীমান্তে, চায়না এবং মিয়ানমার বর্ডারে তাদের যে সন্ত্রাসীকে লালন করে তারা সেই সব দেশের বিরুদ্ধে বা বাংলাদেশের বিরুদ্ধে, তাদের জন্য অ্যাকচুয়ালি অস্ত্র বা গোলা বারুদ সেগুলা নিত এই পোর্ট ব্যবহার করে। একটা সহজ চিন্তায় বলে যে ডিজিএফআই বা আর কেউ যদি অস্ত্র নিয়ে যায়, তারা কিন্তু সেই পরিমাণে, ডিজিএফআই একটা লোককে ক্যারি করার সময় সেই পরিমাণে সচেতন থাকে যে সেটা যেন পাবলিক একটা নয়সেন্স ক্রিয়েট না করে। আর 10 ট্রাক অস্ত্র আসতেছে এবং সেই জিনিসটা হঠাৎ করে পুলিশের 2 জন এসআই ধরে ফেলবে, এগুলা হচ্ছে। এবং সেটাতে আমি একটু পরে দেখাবো। বাট যেটা হয় 2003 সালের নভেম্বরে, 29 নভেম্বর তারিখে কিন্তু কুড়িলে বেশ কয়েকজন সন্ত্রাসী, এবং তারাও আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী, যারা অ্যাকচুয়ালি পরবর্তীতে গ্রেনেড হামলা, যে 2004 সালের আগস্ট মাসেও কিন্তু 20টা গ্রেনেডই ব্যবহার করা হয়েছিল এবং বেশ কিছু AK-47 ব্যবহার করা হয়েছিল। আর তার 9 মাস আগে কিন্তু কুড়িলে ঠিক 20টা গ্রেনেড পাওয়া গেছিল, 4টা
অ্যাসল্ট রাইফেল পাওয়া গেছিল, বিভিন্ন বিস্ফোরক পাওয়া গেছিল, অজস্র গুলি পাওয়া গেছিল, এবং সেখানে একটা এনকাউন্টারের মতন হয় যেখানে 2 জন সন্ত্রাসী আহত হয়। দেখেন, এবং এইটা কিন্তু অ্যাকচুয়ালি এই ধরনের এবং অন্যান্য অনেক ক্যাশে বা অস্ত্র জমা রাখার জিনিসটা যেটা করে, তারা যে অস্ত্রগুলাকে তাদের উত্তর পূর্বাঞ্চলের সন্ত্রাসী যাদেরকে তারা পালতো, যাদের অস্ত্র তারা বাংলাদেশ থেকেই বিভিন্নভাবে নিয়ে যেত, সেখান থেকে বিভিন্ন ক্যাশে করে দেয়া থাকতো। তো তাদের প্যাকেটটা এমন ছিল, 20টা গ্রেনেড থাকবে, 4-5টা অ্যাসল্ট রাইফেল থাকবে এবং প্রচুর পরিমাণে অ্যামুনিশন থাকবে। এই ধরনের বিভিন্ন ক্যাশে বা গুপ্ত ভান্ডারের মধ্যে তারা বিভিন্ন দেশে, বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন সন্ত্রাসীদের জন্য তারা সেটা রেখে দিত যখন সেটা ব্যবহার করা যায়। এবং আমি যে রর ব্যাপারে বা ভারতের ব্যাপারে বলতেছি, আমি পরে আপনাকে একজনের ভারতের এক জেনারেলের বক্তব্য আমি রেফার করব, যেখানে এই জিনিসটা পরিষ্কার। তো আমরা তাহলে দেখতে পারি যে 2003 সালে 21 আগস্ট গ্রেনেড হামলার 9 মাস আগে অ্যাকচুয়ালি একই পরিমাণে একই ধরনের গ্রেনেড এবং অস্ত্র পাওয়া গেছিল। বাট পরবর্তীতে 2008 এবং 9 সালে যখন তদন্ত করা হয়, যখন বিএনপি, বিভিন্ন জামাত এবং বিভিন্ন ইসলামিক দলকে বা আকাশ থেকে ধরে আনা কিছু ইসলামী জঙ্গি দলকে এই ঘটনার সাথে জড়ানো হয়, তখন কিন্তু লোকে কেউ বা আমাদের মিডিয়া কিন্তু ইচ্ছা করলেই ট্রেস ব্যাক করে বলতে পারতো যে দেখো তোমরা তাদেরকে জড়াইতেছো কেন। বিএনপি আমলে যে তদন্ত, যেটাতে তারা এই যে সন্ত্রাসী জজ মিয়া থেকে শুরু করে জয় বা মোল্লা মাসুদ অথবা মুকুল, যাদেরকে এটার সাথে ইনভলভ করে একটা তদন্ত আগাইতেছিল, সেই দিকে আগাইলে তো তুমি মিলাইতে পারবা যে হ্যাঁ 2003 সালে নভেম্বরে অ্যাকচুয়ালি একই পরিমাণে অস্ত্র এবং অন্যান্য পাওয়া গেছিল একটা জায়গায়, যেটা পুলিশ উদ্ধার করছিল। তো সেই দিকে কিন্তু আওয়ামী লীগ বা মিডিয়া কেউ হাঁটে নাই এবং সেটা নিয়ে খোঁজ খবর করে নাই। তো যাই হোক, এইভাবে ইন্ডিয়া যেই সন্ত্রাসী দলকে, বাংলাদেশেরই লোকজন তারা, বাট ইন্ডিয়ান স্পন্সর, তাদেরকে বিভিন্নভাবে প্ল্যানিং এবং গাইডলাইন এবং অস্ত্র সরবরাহ করে, তারাই অ্যাকচুয়ালি 21 আগস্টের গ্রেনেড হামলাটা করে। এবং এটার সাথে আওয়ামী লীগের যে অংশটা ছিল, তারা শেখ হাসিনাকে শেষ মুহূর্তে জানায়। এখন আপনি বলবেন যে হাসিনা তো আসলে আমরা সবাই জানি খুবই ভীতু, যে পালায় যাওয়া হাসিনা, সে কিভাবে এই ধরনের একটার সাথে ইনভলভ হলো। হাসিনাকে অ্যাকচুয়ালি তারা বলছিল, যারা এটা প্ল্যানিং আওয়ামী লীগের মধ্যে থেকে ছিল, যে মঞ্চ বা তার আশপাশে কোনো কিছু হবে না, রাইফেল দিয়ে কিছু ফায়ার করা হবে, কিছু বোমা পড়বে, বাট আমাদের কিছু লোক মারা যাবে। দেখবেন আপনি কিন্তু 75-এর পর থেকে যত জায়গায় বিভিন্ন হামলা বা কিছু হয়েছে, সবকিছুর নাকি টার্গেট হাসিনা। ওই ধরনের বিভিন্ন ভাবে মুফতি হান্নান থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ বিভিন্ন সময় আসে। তো হাসিনা ভাবছে ঠিক আছে, চিটাগাঙে যেমন হয়েছিল তেমনই হয়তো একটা হবে হামলা, বাট আওয়ামী লীগের ভিকটিম ইমেজটা বাড়বে, আর বিএনপি জামাতকে সেপারেট জঙ্গি লালনকারী হিসাবে ব্লেম করা যাবে দেশের মধ্যে এবং দেশের বাইরে। তো হাসিনাও সেটাতে এগ্রি করে, এবং আপনি টাইমিংটা দেখবেন এবং সমস্ত কিছু দেখবেন, আওয়ামী লীগের সমস্ত কেন্দ্রীয় নেতা সেই জনসভাতে ছিল। এবং জনসভাটা আপনি যেটা বললেন, সেটাকে শিফট করে নিয়ে আসা হয় গুলিস্তানে, তাদের পার্টি অফিসের সামনে। সেটা হাসিনাই জিদ ধরে সেটা করে, বিকজ তাকে বোঝানো হয়েছিল যে এই জিনিসটা ওই সব জায়গায় করলে সম্ভব না, জিনিসটা এই নাটকটা করা। তো নাটকটা করতে হলে এইভাবে করতে হবে, লোকজন পালাবে এবং আশপাশের বিল্ডিং এর ছাদগুলো ব্যবহার করে সেটা করা হবে। তো এতগুলা নেতা আছে, এতগুলা নেত্রী আওয়ামী লীগের হাসিনার সাথে আছে, তাদের কারো কিছু হলো না। মাঝখান থেকে ভিকটিম হলো কারা? যারা জানে না আওয়ামী লীগের কর্মী, এবং আরেকজনকে জনাবা আইভি রহমান। এখন সেই সমস্ত কর্মীর পরিবার এবং আইভি রহমানের ছেলে পাপন, ওনার অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করা উচিত হাসিনাকে যে তোমরা কেউ মরলা না, কিছু মরলা না, আমাদের আত্মীয় মারা গেল বা আমার মা মারা গেল, এখন আইভি রহমান কেন মারা গেল বা তাকে কেন টার্গেট করলো? দেখেন, আইভি রহমানকে কিন্তু হাসিনা কখনো পছন্দ করতেন না। জিল্লুর রহমানকে হয়তো সে পছন্দ না করার কারণ আমরা জানি, একটা কথা চালু আছে যে হাসিনার বাবার সাথে
জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের একটা সম্পর্ক ছিল অনেক আগে থেকে, যেটা হাসিনা বা হাসিনার মা পছন্দ করতো না। সেই কারণে কিন্তু আইভি রহমান চলে যাওয়া হাসিনা বরঞ্চ খুশি। এবং এইখানে যারা কর্মী মারা গেল আরো সব মিলাই 24 জন। তো যখন এটা হলো সাথে সাথে রড প্রোটেকশনে তারা কিন্তু আবার আন্ডারগ্রাউন্ডে চলে গেল, যে সন্ত্রাসীরা এটা করছিল। এখন হাসিনার তো টার্গেট এখানে অ্যাচিভ হয়ে গেছে, যে এইখানে বিভিন্ন ধরনের যত ধরনের মিডিয়া থেকে শুরু করা হোক, আওয়ামী লীগের পালিত মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া, সব জায়গাতে জিনিসটা আসছে যে জঙ্গি হামলা হয়েছে, গ্রেনেড হামলা হাসিনার জনসভায়। এই জিনিসটা কোঅর্ডিনেশন আবার হাসিনাকে তখনকার সময় হাসিনার যেই বডিগার্ড বা সিকিউরিটি অ্যাডভাইজার ছিল, যে তৎকালীন মেজর জেনারেল তারেক সিদ্দিকী, সে কিন্তু এই কোঅর্ডিনেশনে রয়ের সাথে ছিল। এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে তারেক সিদ্দিকী শুধু একমাত্র, তার তো হাসিনার পাশে থাকবার কথা, হাসিনা মঞ্চে আছে, তার পাশে থাকবে তার চিফ অফ সিকিউরিটি, বাট সে কিন্তু দূরে ছিল। পরে মানে ক্লেম করে যে তার পায়ে নাকি 4টা গ্রেনেডের স্প্লিন্টার ঢুকে আছে। আমি আপনাকে এতটুকু বলি, এটা মানে এতটাই হাস্যকর। 5টা কেন, একটা গ্রেনেডের স্প্লিন্টার যার শরীরে ঢুকে থাকে সে যন্ত্রণা, কারণ সেটা গ্যাংগ্রিনের রূপ নেয়, সেটা গ্যাংগ্রিনের রূপ নেয়, ওই ধরনের কিছুই না। তার এমনি ওই হাত বোমার থেকে কোনো কিছু ছুটে লাগতে পারে। 5টা গ্রেনেডের স্প্লিন্টার নিয়ে কেউ, সে যে এখনো পায়ে হেঁটে চলে, সেটা কোনোভাবেই সে পা অ্যাম্পিউট করে দেওয়ার কথা। তাহলে আবার দেখেন, কিন্তু যেই গাড়িটাকে তারা বললো যে ঠিক আছে, বোমা হামলার পরে, গ্রেনেড হামলার পরে, হাসিনা বেঁচে যাওয়ার পরে সেখানে সেই গাড়ির উপরে 5-6 রাউন্ড গুলি করা। এখন একটা কিন্তু একটা বড় আলামত ছিল, যেখানে বলা হচ্ছে যে সেই গাড়িতে এইভাবে গুলি করা হয়েছিল। এখন সেগুলো মিলিটারি গ্রেড গুলি ছিল নাকি নিজেদের আলাদা প্রাইভেট আর্মস বা অ্যামিনেশন ব্যবহার করে গুলি করা হয়েছিল, সেটার প্রমাণ কিন্তু যে এফবিআই বা ইভেন বাংলাদেশের সিআইডিও সেটা ব্যালাস্টিক চার্জ দেখে বলতে পারে যে অ্যাকচুয়ালি এটা কিসের গুলি ছিল। কিন্তু তারা ইচ্ছা করে সেই গাড়িটা পোড়ায় দিয়েছে কিন্তু না। এবং সুমন ভাই, এই অভিযোগটা করার পরে মার্সিডিজ বেঞ্জ তারা এই অভিযোগটা নিয়ে তারা বলেছিল যে যদি তুমি দাবি করো যে গুলিতে মানে অনেকে গ্রিল মেশিন দিয়ে মানে এটা পরে আমরা যেটা জেনেছিলাম আর কি, গ্রিল মেশিন দিয়ে তারা কিছু দাগ ফলানোর চেষ্টা হালকা হালকা। এক্স্যাক্টলি। তো মার্সিডিজ বেঞ্জ থেকে বলা হয়েছিল যে তোমরা যদি গুলি করে যদি একটা স্ক্র্যাচ ফেলতে পারো, মানে যে বুলেটের কথা বলা হচ্ছে, তাহলে আমি এটা প্রোডাকশন বন্ধ করে দেবো। মানে তারা এই গাড়ি তারা একেবারে মানে মার্সিডিজ বেঞ্জের এই যে গাড়ির মডেল, সেটাতে আপনার বুলেট প্রুফ এবং বডি আর্মার যেটা আছে, সেটা বেসিক্যালি 14 মিলিমিটার আর্মার যে কোনো পিয়ার্সিং ঠেকাইতে পারে। আর এখানে আপনি বলছেন 7.62, তার অর্ধেক সেটা ঢুকে গেছে ভিতরে। মানে আমি সবসময় বলি, আওয়ামী লীগ যে ভারতের রর মাথায় হয়তো বুদ্ধি আছে, বাট আওয়ামী লীগ যখন নাটক বা গল্পগুলো সাজায় তখন একটু ঠিক মতো সাজাতে পারে না। হ্যাঁ, খুব মানে গাধা টাইপের শয়তান তারা, বুদ্ধিমান শয়তান না, গাধা শয়তান। তো এখন তারাই নাটক করার পরে আন্ডারগ্রাউন্ডে চলে গেল যারা অ্যাকচুয়াল সে মামলার সাথে আছে, এবং আওয়ামী লীগ সেটার অ্যাডভান্টেজ নিয়ে তখন যত ধরনের জ্বালাও পোড়া বা বিএনপি জামাত যে জোট সরকার তার বিরুদ্ধে অপপ্রচার, এবং ইন্ডিয়া থেকে সাথে সাথে সব সুইপিং কমেন্ট আসা শুরু করে দিল কোনো তদন্ত শুরু হওয়ার আগেই, যে বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদের উত্থান এই বিএনপি জামাত জোট সরকারের আমলে হচ্ছে, এবং হাসিনার মাধ্যমে এই জিনিসটা, হাসিনা একমাত্র নেত্রী সে যেটা সামাল দিতে পারে। একই ন্যারেটিভ সে পৌঁছেছিল ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, তারা একই সুরে কথা বলা শুরু করে দিল। জর্জ বুশ ইভেন তখন সেটাতে সমবেদনা জানাইছিলেন হাসিনাকে, এবং একটা বার্তা পাঠাইছিলেন তিনি শঙ্কিত, সেটা তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে। আওয়ামী লীগের যে উদ্দেশ্য ছিল সেটা কিন্তু তখন মোটামুটি হাসিল হয়ে গেল। বাট বিএনপি তো তদন্ত করে যাচ্ছে, এবং কিছু লোককে তারা 2006 সালের মধ্যেই আইডেন্টিফাই করছে। বাট আওয়ামী লীগ বারবার বলার চেষ্টা করছে, তখন তারা বিরোধী দলে, যে না এই ধরনের কিছু হয় নাই, বিকজ তাদের তো গোল হচ্ছে, তাদেরকে বলে দিচ্ছে যে কোনো ভাবেই হোক এর মধ্যে জঙ্গিকে আনবা,
জঙ্গি জিনিসটা আনবা, তো তারা স্যাটিসফাই হচ্ছে না যত ধরনের তদন্ত হচ্ছে। এবং এই যে স্যাটিসফাই না হওয়ার যে জিনিসটা, সেটা একটা গল্প বিকৃতভাবে জনগণের কাছে পৌঁছানোর ব্যাপারে মিডিয়ার যে ভূমিকা, সেখানে প্রথম আলো, ডেইলি স্টার এবং এটিএন বাংলা, পরবর্তীতে যেটার সাথে চ্যানেল আই যুক্ত হয়, তাদের কাছে ন্যারেটিভ গুলো আওয়ামী লীগ এবং র থেকে আসতো যে এইভাবে এই জিনিসগুলা বলতে হবে। এবং আমি আবারও বলি, আমাদের ডিজিএফআই এর একজন অফিসার, যিনি অ্যাকচুয়ালি এই 10 টাকা অস্ত্র মামলা এবং 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা দুইটার ক্ষেত্রে অত্যন্ত তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন, তিনি ইভেন আইএসপিআর এর মাধ্যমে প্রথম আলো, ডেইলি স্টারকে বলছিলেন যে তোমরা কেন এত জিনিস বলতেছো, তোমরা কেন ওই 2003 সালের ঘটনাটার দিকে তাকাও না, বা সেটা নিয়ে রিপোর্ট করতেছো না কেন, যে এই আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসীরা কুড়িলে তাদের কাছে এই পরিমাণে একই আরজেস গ্রেনেড ছিল, পাওয়া উদ্ধার করা হয়েছিল 9 মাস আগে, সেটা দেখছো না কেন? তাদেরকে বলার পরে কিন্তু তারা সেটা নিয়ে রিপোর্ট করে নাই, বিকজ তাহলে তো তারা যেই ওষুধ খাওয়ানোর জন্য দায়িত্ব র থেকে পাইছে, আওয়ামী লীগ থেকে পাইছে, যে বাংলাদেশের লোককে খাওয়াতে হবে, সেটা তো তারা তখন খাওয়াতে পারবে না। এইভাবে চলার পরে যখন 2007 সালে 1/11 সরকার আসলো, তারা কিন্তু প্রথম 1 বছর ভালোভাবে চালালো, জনগণ দেখলো। আপনি খেয়াল রাখবেন 2001 সালে মাত্র 3টা হত্যাকাণ্ড সারা বাংলাদেশে হয়েছে, যেটাকে আমরা হত্যাকাণ্ড মানে ভাই ভাইয়ের মারামারি বা এই ধরনের কিছু না, এই 3টা যে কম্পেয়ার করেন অন্যান্য বছরের সাথে, মানে পিসফুল ছিল, সমস্ত কিছু চলতেছে। অবশ্যই তাদের অন্য ব্যর্থতা বা অনেক কিছু ছিল, বাট যখনই জেনারেল মাসুদ, তার মাথার যে শয়তানিটা সেটা চলে আসলো যে ওকে, আমি তো হাসিনার মাধ্যমে এই জিনিসগুলো, হাসিনার সাথে গেট আপ করে মানে প্যাচ আপ করেই তো আমি এখানে আসলাম, এই 1/11 আসলো। জেনারেল মাসুদ কবজা করলো জেনারেল মইনু আহমেদকে। তো জেনারেল মইনু আহমেদকে আমি 80% আসলে দোষ দিয়ে 100% দোষী বলি না, বাট জেনারেল মাসুদ হচ্ছেন আসল জিনিস। তো উনি জানেন যে দিন শেষে ক্ষমতা উনি আওয়ামী লীগের হাতে ওনারা দিবেন, সেটা জেনারেল মইন এগ্রি করেন কি না করেন, বাংলাদেশের জনগণ চায় কি না দেওয়া, সেটার জন্য এই লোক কিন্তু দায়ী। তো যেটা হলো, জেনারেল মাসুদ কিন্তু উনি তখন ডিজিএফআই এনএসআই এর উপর একটা প্রেশার দেওয়া শুরু করলেন যে এক কাজ করো, এই যে 21 আগস্ট এবং তার আগে যে 10টা অস্ত্র মামলা, সেই দুটাতে দেখো তো জঙ্গির সংশ্লিষ্টতা থাকতে পারে, বিএনপি তো ওইভাবে তদন্ত করে নাই, দেখো বার করো। তো ডিজিএফআই এর ভিতরে আবার দেখা গেল দুই ধরনের একটা ওপিনিয়ন। একদল মনে করতেছে হ্যাঁ তার কথা মতন করা উচিত, বা এবং সেই হিসেবে কিছু লোক আগায় গেল। আবার ডিজিএফআই এর ভিতরেরই কিছু অফিসার, আপরাইট অফিসার, তারা সেটাতে এগ্রি করলো না। তারা মুখে হয়তো বললো যে ঠিক আছে, বাট ভিতরে ভিতরে তারা সবসময় চেষ্টা করলো যে না, এইখানে যাতে এই ধরনের ভেজাল না মিশে যায় বা কোনো বানানো গল্প না আসে। কারণ তখন পর্যন্ত কিন্তু সবাই একটা ধারণা যে 5 বছর বিএনপি থাকবে, 5 বছর আওয়ামী লীগ থাকবে, 5 বছর বিএনপি, এইভাবে চলবে, বাংলাদেশের সিস্টেম এইভাবে হয়তো চলবে। তো সেই হিসাবে যারা একটু বুদ্ধিমান তারা এটাতে এগ্রি করলো না। বাট কিন্তু দেখেন তখনই মুফতি হান্নান বা অন্য অনেকে, যারা উদিচি থেকে শুরু করে রমনার বটমূল থেকে শুরু করে কোটালীপাড়ার বোমা এইগুলাতে গ্রেফতার ছিল, তাদেরকে করলো কি, তারা জোগাড় করলো কি, এক ডিআইজি শফিকুল্লাহ পুলিশের, প্রচন্ড বুদ্ধিমান এবং ধূর্ত একজনকে তারা সেট করলো। জেনারেল মাসুদ বলল যে এর মাধ্যমে এই জিনিসগুলা কিছু গল্প তৈরি হবে। তো তখনও কিন্তু কাহার এখন সিনে আসে নাই। তো ডিজিএফআই করলো কি, ঠিক আছে, বাধ্য হয়ে তারা ওই মুফতি হান্নান এবং আর কিছু লোককে এইটার সাথে অ্যাড করে তখন তদন্তগুলো চলা শুরু করলো। এর মধ্যে কিন্তু আইও চেঞ্জ হচ্ছে বারবার এই 1/11 সরকার থাকা অবস্থায়। এবং আপনারা, আমি একটা অনুষ্ঠানে বলছিলাম যে অ্যাকচুয়ালি বাংলাদেশের জনগণ 2008 সালের ডিসেম্বরে আওয়ামী লীগকে নির্বাচনের মাধ্যমে আনে নাই। আমি সেই জন্য একে 2009 থেকে অবৈধ সরকার বলি, 2014 থেকে বলি না, বিকজ 2008 সালের আগস্ট মাসে একটা ডিজিএফআই এর একটা সেফ হাউসে একটা মিটিং হয়, যেখানে হাসিনা আসে এবং
সেখানে যারা যারা আছে আমি তাদের নাম বলছি না এখন, যদি দরকার হয়, এবং এগুলো আমি জানি তদন্ত হবে অবশ্যই ইনশাল্লাহ খুব শীঘ্রই, সুতরাং তদন্তের স্বার্থে আমি কারো নাম বলছি না। বাট ডিজিএফআই বা সরকারের উপরের মহল থেকে আসা হয় এবং সেখানে জেনারেল মইনু থাকেন, আনকন্ডিশনালি হাসিনাকে সেখানে বলে দেওয়া হয় যে ঠিক আছে, সে পরবর্তী প্রধানমন্ত্রী হবে এবং সেই ক্ষেত্রে সে ইমিউনিটি যেটা বলা হয় সেই ক্ষেত্রে সে সেটা দিবে। বাট হাসিনা তার আগে থেকেই জেনারেল মাসুদের সাথে তার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, সে জেনারেল মাসুদি থেকে শিখাই দিয়েছিল কি কি দাবি করতে হবে সেনাবাহিনীর কাছে বা ডিজিএফ এর কাছে, এবং সেই অনুযায়ী সে কিছু দাবি করে, যার মধ্যে একটা ছিল এই যে গ্রেনেড হামলার যেই 21শে আগস্টের গ্রেনেড হামলা, সেটার ব্যাপারে জঙ্গিদের সংশ্লিষ্টতা নিয়ে সেটা কনফার্ম করতে হবে। তো সেটাতেও এই 1/11 সরকার বলি বা ডিজিএফআই বলি, তারা এগ্রি করে যায় হাসিনার কাছে, হাসিনার অন্য অনেক অন্যায় দাবির মাঝখানেও। তা সেই অবস্থায় ডিজিএফআই এর সেই আপরাইট অফিসাররা তারা কিন্তু সেটার প্রতিবাদ করে পরের দিন সেনাপ্রধানের কাছে যে এই কাজটা ঠিক হচ্ছে না। আমরা 1/11 সরকার জনগণের মধ্যে এখনো আশা আছে যে না, আমরা একটা নিরপেক্ষ জায়গায় গিয়ে লোককে ভোট দেওয়ার সুযোগ দিয়ে দিব, এইভাবে বলা। এবং অবশ্যই অবভিয়াসলি সেই সমস্ত অফিসার কিন্তু তার পরের দিনই পোস্টিং আউট হয়ে গেল ডিজিএফআই থেকে, এবং পরবর্তীতে তাদের 1-2 জন দেশ থেকে তাদেরকে পালায় যেতে বাধ্য করা হয় বা তারা যান বাঁচানোর জন্য পালায় যায়। তো জিনিসটা হলো কি, আওয়ামী লীগ সরকার আসলো এখন নির্বাচন, যেখানে একটা আনইভেন প্লেইং গ্রাউন্ডে সেখানে বিএনপি এবং আওয়ামী লীগ জামাত কন্টেস্ট করার পরে আওয়ামী লীগ আসলো। আওয়ামী লীগ আসার পরে দেখেন এখন যেই জিনিসগুলা সেট করা হয়েছে আগে থেকে, তারা র বা ভারতীয় পক্ষ চাচ্ছে যে কোন কোন ভাবে কি করা হবে। 25শে যে জিনিসটা আমরা অনেকে খেয়াল করি না, 25শে ফেব্রুয়ারি যেই বর্বরচিত পিলখানার বিদ্রোহের নাম করে সেনা অফিসার এবং বাকি বিডিআর জওয়ানদেরকে হত্যা করা হয়, সেখানে যে অফিসার ছিল একটু খেয়াল করে পড়লে দেখবেন তাদের মধ্যে অনেকেই ছিল যারা টাস্ক ফোর্স গুলার সাথে সংশ্লিষ্ট, যেটা হচ্ছে তখনকার বিভিন্ন চাঞ্চল্যকর জিনিসগুলা অথবা দুর্নীতি সেগুলো তদন্ত করতেছিল। আবার ওখানে কর্নেল গুলজার কিন্তু এক্স্যাক্টলি জানতেন যে এই কি নাটক শুরু হয়ে গেছে সে 21শে আগস্ট বা 10 ট্রাক অস্ত্র মামলা নিয়ে, ওনার কিন্তু নলেজ ছিল, ভিতরে জিনিস উনি জানতেন যে টিএফআই র্যাবের আন্ডারে যেই ইন্টারোগেশন সেল, সেখানে কাকে কাকে আনা হচ্ছে, সেখান থেকে কাকে কাকে মুফতি আনন্দ বা কাকে কাকে ডিজিএফআই এর অফিসাররা বিভিন্ন সময় দিনে বা রাতে তাদের গল্পর স্ক্রিপ্টটা ঠিক রাখার জন্য বিভিন্ন আবু ভাইদার এমএস তার মাধ্যমে পোস্টিং করে বিডিআরে নেওয়া হইল। এবং যারা জানতেন যে এই র এবং হাসিনা চক্রান্তে যেই জিনিসগুলো সেট আপ করা হয়েছে, এবং যারা এই হাসিনা সরকার বা আওয়ামী লীগের দুর্নীতির ব্যাপারটা জানতেন, তারাই কিন্তু তাদেরকে সেখানে প্রথম কাজ আওয়ামী লীগ 25শে ফেব্রুয়ারিতে করে ফেললো। 25শে ফেব্রুয়ারি করে ফেলার পরে তাদের কাছে এখন নেক্সট যে জিনিসগুলো আসলো যে ঠিক আছে, কাহার আকন্দ সিনে আসলো 25শে ফেব্রুয়ারি, একই সাথে কাহার আকন্দকে আবার অ্যাড করা হলো ওই ডিআইজি শফিকুল্লাহর সাথে গল্প দিয়ে যে ঠিক আছে এখন যেটা করো, আমরা একটা কাজ করছি, এই যে 21শে আগস্ট গ্রেনেড হামলা দেন 10 ট্রাক অস্ত্র মামলা, এগুলাতে বিএনপি জামাত এবং জঙ্গি, এতদিন তো জঙ্গি যোগ হয়েছে, বিএনপি জামাতকে যোগ করো। বিএনপি জামাতকে কিভাবে আনা যাবে তার সাথে? ওকে, ডিজিএফ এনএসআই এর ডিজি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল রহিম। মানে আমরা বলি না যে মাঝে মাঝে কিছু নক্ষত্রের মতন অফিসার আমাদের মধ্যে ছিল কিন্তু হারায় গেছে, জেনারেল কামরুজ্জামানের কথা আমি বলছিলাম, জেনারেল রহিম সেই ধরনের একজন অফিসার ছিলেন, প্রচন্ড রকমের পেশাদার, এবং একই সাথে যার শীত দ্বারাটা সবসময় সোজা থাকতো আলহামদুলিল্লাহ। উনাকে জেনারেল সাদেক হাসান রুমি এই ধরনের, তারপরে তাদেরকে যখন আনা হইলো, জেনারেল রহিমকে তো তারা কোনোভাবে বাগে মানাইতেছে না। জেনারেল রহিমকে হাসিনা 1997 সালে বাধ্যতামূলক রিটায়ারমেন্টে পাঠাচ্ছিল,
এবং যেহেতু সে এগ্রি করে না, তাকে বলা হয়েছিল তুমি এই সুযোগ দাও, তোমাকে আমি পরে এমপি বানাবো, এই দিব। উনি বলছেন না, আমার কাজ যেটা আমাকে রিটায়ারমেন্টে দিয়ে দেন। পরে বিএনপি জোট সরকার আসার পরে ওনার কিন্তু আবার উনি এনএসআই ডিরেক্টর হন চুক্তিভিত্তিক। প্রচন্ড রকমের একজন করিতকর্ম অফিসার, সত্যবাদী অফিসার। তাকে বাগ বানাতে পারতেছে না, বাকি সবাই ব্রেক করে যাচ্ছে। তাদেরকে বলা হইতেছে বিভিন্ন পুলিশ এবং অন্যান্য বেশ কয়েকজনকে রিমান্ডে নিয়ে আসলো কে, সেই ডিআইজি নিয়ে আসলো পুলিশের। তো কাহার আকন্দের মধ্যে আছে, কাহার আকন্দ সে অনুযায়ী আবার প্লট বানাচ্ছে। তো জেনারেল রহিম যখন এগ্রি করলেন না, বাকিদের কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে এবং মুফতি হান্নানকে দিয়ে একটা সেকেন্ড একটা স্টেটমেন্ট নিয়ে, যেখানে মুফতি হান্নান কখনোই কেউ রাজনৈতিক কোনো নেতৃত্বের কথা বলেন নাই, সেকেন্ড স্টেটমেন্ট নিয়ে সেখানে জনাব তারেক রহমান, জনাব মুজাহিদ, দেন অন্যান্য বিএনপি নেতা, তাদেরকে অ্যাড করা হলো। তন্তন নাম করে তাদের যে আসল উদ্দেশ্য সেটা তারা শুরু করে দিল। এখন এই জায়গাটাতে ব্রিগেডিয়ার জেনারেল রহিম উনি কিন্তু পরবর্তী, এবং আমরা জানি এই তদন্তর মাধ্যমে এখন, হ্যাঁ আমরা একটা ভিডিও দেখি এক সময় বাজারে ছাড়া হইল যে মুফতি হান্নান স্টেটমেন্ট দিয়েছে, সে শুধু যে 164 দিছে জনাব তারেক রহমান, দেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব বাবর এবং জনাব মুজাহিদ, এদের সবাইকে অ্যাড করে শুধু তাই না, অ্যাগাস্টের উপরে যেটাতে দেখবেন সে কথা বলতেছে সাংবাদিকদের সাথে, বাট একটু পর পর পাশ থেকে পুলিশের সেই ডিআইজি সে এবং ডিজিএফ এর আরেকজন অফিসার তাকে বলতেছে না না এইটা না, না আপনার কথা বলেন, আপনার কথা বলেন, তাকে গাইড করে দিতেছে। এবং একটু পর পর মুফতি হান্নানের গলা শুকায় আসতেছে, কারণ সে কিভাবে, তাকে তো পিটাই 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 বছরের পর বছর ধরে পিটাই সেই জিনিসগুলো শেখানো হয়েছে, না তোমাকে এইটা বলতে হবে, এইটা বলতে হবে। তারেক রহমানের বাসায় মিটিং হয়েছে, হাওয়া ভবনে মিটিং হয়েছে, হাওয়া ভবনে নিয়ে যাওয়া হয়েছিল। এর মধ্যে আবার অবশ্যই খুব দুঃখজনক আমাদের, আমি বলি যে আমাদের আর্মি জেনারেল বা অন্য সবাই কিন্তু খুব আপরাইট, এবং আপরাইট থাকার মধ্যে দোষের কিছু নেই। বড় জোর কি চাকরি চলে যাবে বা আমাকে পোস্টিং আউট করে দেওয়া হবে, এর বেশি তো কিছু না। যদি আমি, বাট জেনারেল সাদেক হাসান রুমি উনি বললেন কি যে না, হ্যাঁ হাওয়া ভবনে এর আগে ছিল 21 আগস্ট গ্রেনেড হামলার আগে, এবং বললেন যে আমি কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বলছিলাম এটা তদন্ত ঠিক মতো করবার জন্য, উনি শুনেন নাই। মানে আপনি কতটুকু ভয় আপনার আছে, বা সেই ভয়টার কি দরকার ছিল? বাকি যে অফিসার, আপনি তাকায় দেখেন না কেন ব্রিগেডিয়ার জেনারেল রহিমের দিকে, যার পরিবার এখন অলমোস্ট না খাওয়ার জায়গায় আছে, রিক্ত অবস্থায় আছে, বাট তারা তো অনেক সম্মানের জায়গায় আছে। আমরা তো তাদের সবাইকে সালাম দিই সব সময়। বাট আপনি মেজর জেনারেল রুমি, সাদেক হাসান রুমি, দুইজন রুমি আছেন, সাদেক হাসান রুমি যিনি ডিজিএফ এতে ছিলেন, তিনি অত্যন্ত ন্যাক্কারজনক একটা কাজ করলেন, যে এই আওয়ামী লীগ সরকারের হয়ে উনি একটা অসত্য জিনিস, প্রচন্ড মিথ্যা, এবং সেটা মিথ্যা এমন না যে না ঠিক আছে আমি চকলেট খাই নাই, নিরপরাধ লোকজনকে যারা এটার সাথে সংশ্লিষ্ট ছিলেন না, জনাব তারেক রহমান, জনাব বাবর, মুজাহিদ, জনাব পিন্টু, তাদেরকে জড়াই উনি বললেন যে না ঠিক আছে, হ্যাঁ তাদের সাথে দেখা করছে একটা মিটিং এ। এবং মুফতি হান্নানের যেই বিবৃতি, যেটা ভিডিওটা আমি যেটার কথা বলছিলাম আমার জন্য, বাট পাশ থেকে বলে যাচ্ছে সেটা। এরপরে এইটার পরে কিন্তু মুফতি হান্নানের যখন মৃত্যুদণ্ড হয়, সে 2021 সালে, 2017 সালে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সম্ভবত। সে কিন্তু জেলে থাকা অবস্থায়, দেখেন এই আওয়ামী লীগের স্বৈরাচারী পতিতা হাসিনার আওয়ামী লীগ তখন পাওয়ারে, সে অবস্থায় জেলে থাকতে সে কিন্তু কুড়িলেটটার, জি আমি যদি মনে হয় আমি আপনাকে শেয়ার করে দেখাতে পারি। আমি কি শেয়ার করব? জি প্লিজ আপনি কি শেয়ার করেন তো। আমার পুরো স্ক্রিনে হয়তো চলে আসবে, বাট ইটস ওকে, আমি তারপরে শেয়ার করে দেখাতে পারবো। এটা তো বোধহয় আপনি আমাকে পাঠিয়েছিলেন বোধহয়, না? জি 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 আমি আপনাকে, আচ্ছা আমি আমি আমি- আমার মেইল থেকে আমি দিচ্ছি, দেখাচ্ছি। জি আপনি আমাকে একটু আপনার মেইল থেকে, আমি শেয়ার স্টপ করছি। হুম। ওকে,
সেখানে সে স্পষ্ট বলল, সে আরজ করলো যে আমি মুফতি আব্দুল হান্নান আমি এই জিনিসের সাথে জড়িত ছিলাম। সে অস্বীকার করে নাই এই বিভিন্ন ধরনের রমনা, গোপাল কোটালি পাড়ার বোমা বা অন্যান্য জিনিসের সাথে। কিন্তু 21শে আগস্টের গ্রেনেড হামলার সাথে যে জিনিসগুলো বলা হচ্ছে আমি ছিলাম না, এবং যাদের নাম, এটা হচ্ছে একটা দালিলিক প্রমাণ, যেটাতে উনি বলেছেন যে সেই হাসিনা সরকারের সময় সে আবেদন করেছে যে আমার সেই আগের যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি সেটা আমি প্রত্যাহার চাই, আমি চাই এইটার ভিত্তিতে হোক, যেখানে আমাকে আমি বলছি যে এটা সম্পূর্ণ বানোয়াট এবং আমাকে জোর করে এসব করা হয়েছে। দ্যাট ইজ আরাফ। কিন্তু মুফতি হান্নানকে বলা হয় যে আসল মূল আসামি সেই যদি বলে, বাট আওয়ামী লীগ সরকার এটা কিন্তু কখনো কোনো কার্যকরী পদক্ষেপ নেন নাই, এবং সেগুলোকে তারা গায়েব করে দিছে, এবং তার ফাঁসি কার্যকর করছে। আর কি করছে? ব্রিগেডিয়ার জেনারেল রহিম, জিনিসটা কতটা ন্যাক্কারজনক, যিনি কখনোই মাথা নত করেন নাই এবং বিএনপি বা জামাতের নেতাদেরকে মিথ্যাভাবে সেটাতে জড়ানোর তাতে সম্মতি দেন নাই, ওনাকে করলো কি 2021 সালে যখন কোভিড হলো, জুলাই মাসের শেষে 29 তারিখে তাকে, যে তার কোভিড হয়েছে নাম করে তাকে হাসপাতালে ভর্তি করলো, কাশিমপুর কারাগার থেকে বের করে হাসপাতালে ভর্তি করলো। এবং এই যে পৈশাচিক খুনি হাসিনা, তার নির্দেশে 15ই আগস্ট, দিনটা খেয়াল করেন, 15ই আগস্ট 2021 সালে তার অক্সিজেন বন্ধ করে দিয়ে, মাস্ক বন্ধ করে দিয়ে তাকে সেখানে হত্যা করলো। আমরা জানি যে হাসিনা কতটা পৈশাচিক হতে পারে, কতটা বিকৃত মস্তিষ্ক একটা ক্র্যাকহেড। সে ফেন্সিডিল করতে, সেটা সবাই জানে। ক্র্যাকহেড সে 15ই আগস্ট সকালবেলায় আমাদের ব্রিগেডিয়ার জেনারেল রহিম, যিনি মাথা নত করেন নাই, এবং সে জানে যদি সে কখনো বের হয়ে যায় তাহলে সে সত্যি কথাটা বলে দিবে যে কিভাবে কিভাবে সবকিছু হয়েছে, তাকে মেরে ফেলতে হবে। তো সে 15ই আগস্ট 2021 সালে তাকে হত্যা করলো। সুতরাং আমি বলবো যে আল্লাহ কাছে প্রার্থনা যে ব্রিগেডিয়ার জেনারেল রহিমকে যেন উনি শহীদ হিসেবে কবুল করে নেন। তো এইভাবেই দেখেন যে হাসিনা সরকার আসার পরে আব্দুল কাহার আখন্দ, দেন পুলিশের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডিজিএফআই এর কিছু কর্মকর্তা, তাদেরকে ব্যবহার করে তারা একটা ঘটনা, যেই গ্রেনেড হামলা ভারতের পরিকল্পনায় এবং আওয়ামী লীগ আর কিছু সন্ত্রাসী দল, যাদেরকে আমরা বলি আন্ডারগ্রাউন্ড টেরোরিস্ট, ঢাকা শহরের বা বাংলাদেশের, তাদেরকে ব্যবহার করে যেটা করা হলো একটা সুইসাইডাল ড্রামা, আপনি ঠিকভাবে হেডিংটা দিচ্ছেন, যেখানে সে জানে যে একটা বিপজ্জনক একটা খেলা, বাট কেন খেলাটা দরকার? যাতে বিএনপি জামাতকে আউট করে দিতে পারে, পৃথিবীর বহির্বিশ্ব জানবে যে তারা কত খারাপ, আর আওয়ামী লীগ কত বড় একটা ভিকটিম, কত বড় যন্ত্রণা সহ্য করতেছে, সেটা দেখানোর জন্য সে করলো, সাকসেসফুল হলো। 2008 সালে জেনারেল মাসুদের সহায়তায়, জেনারেল তারেক সিদ্দিকীর সহায়তায় গাদ্দারি করলেন। সরি স্যার, আমি অনেক সময় আমাকে কমপ্লেন করেন যে আমি বিভিন্ন জেনারেলের সম্পর্কে বলি। স্যার, মানে জিনিস এটা হচ্ছে, আমি যখন একটা যে কোনো অফিসার, আমার সিনিয়র জুনিয়র, তার কথা তৃতীয় বাক্যে বলবো, আমি তার র্যাঙ্ক ধরে শুধু বলবো। আমি তার সাথে যখন কথা বলবো তখন তাকে স্যার বলবো, বা যেভাবেই বলি আমি। এটাই কিন্তু আসল আর্মির কাস্টম। আমরা কাউকে ওইখানে বলবো যে রুমি স্যার, আমি বলবো না, বলবো জেনারেল রুমি। তো ওনার, এবং বিএমএ তে কিন্তু বাংলাদেশ মিলিটারি একাডেমিতে আমাদের প্রথম দিন শেখানো হয়, আমার থেকে একদিন যে সিনিয়র, সে যদি আমাকে বলে যে ওই মলমূত্র সহ ড্রেনের পানি সেটা খাইতে হবে, সেটাও খাই, সেটা দিয়ে শুরু হয় কিন্তু আমাদের ট্রেনিং। সুতরাং আমাদের সিনিয়রকে আমরা অত্যন্ত সম্মান করি। আমার কথাবার্তায় হয়তো মনে হতে পারে কারা কারা আমি অসম্মান করছি, না, বাট তাকে তো সেই সম্মানের যোগ্যতার জায়গা থাকতে হবে। আমি যদি এখন আমার প্রাণ বাঁচানোর জন্য অথবা আমার সুবিধা পাওয়ার জন্য আমি একটা ঘটনা, যেটা একটা ষড়যন্ত্র ছিল আওয়ামী লীগের দ্বারাই, ইন্ডিয়ার দ্বারা, তারা নিজেরাই করছে একটা নাটক, সেটাতে আমি দোষ চাপাবো কেন? যারা করে নাই সেটার সাথে ইনভলভ ছিল, বিএনপি জামাত এবং অন্যান্যদের উপরে, ডিজিএফআই এর উপরে, এনএসআই এর উপরে কেন দোষ চাপাবো? আপনি যদি সেটাতে সম্মতি দেন, আমি তো আপনাকে স্যার বলবো না, আমি তো আপনার কথা বলবোই, বাট বাকি আমার এই যে জুনিয়র অফিসারের জন্য আমার সম্মান থাকবে, আপনার জন্য থাকবে না। সো
দ্যাট ইজ অল দ্যাট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। এখন আমি একটা জায়গায় একটু ফেরত যাই, যদি আপনি অ্যালাউ করেন, যে আমি কিভাবে এই জিনিসগুলোতে ইন্ডিয়া এই অস্ত্র সরবরাহ করতেছে বা এগুলা সেগুলোতে এইভাবে নিশ্চিত কিভাবে হচ্ছি। জি 2023 সালে ইন্ডিয়ান যে আর্মির যে ইন্টেলিজেন্স, সেটার যে মেজর জেনারেল, ডেপুটি ডাইরেক্টর জেনারেল, এখন সে যখন জিনিসটা বলতেছে, এরা তো ইন্ডিয়ান বুদ্ধি আর কত দূর যাবে, তো তারা সে বলতে বলতে বলে ফেলছে, তার ওটা যদি আপনি পুরোপুরি পড়েন, নেক্সট পেজে আছে, আপনি যদি কাইন্ডলি এটা দেখান, সে সেখানে বলছে কি যে আমরা সবসময় কত ধরনের অস্ত্র যায় না যায় বাংলাদেশের ভিতর থেকে বিভিন্ন বর্ডার এলাকায় বিভিন্ন গোষ্ঠীর কাছে, সেটা কোথা থেকে আসতেছে কোথায় যাচ্ছে সেটা আমরা সবসময় খেয়াল রাখি। মানে তোমরা যদি এতই খেয়াল রাখো, আমাদের লোকে কেন খেয়াল রাখতে পারতেছে না? তোমরা কিভাবে খেয়াল রাখতেছো কোথা থেকে আসে কোথায় যাচ্ছে? এবং তোমরা হঠাৎ করে বলে ফেলছো, ভুল করে সে বলে ফেলছে যে বিভিন্ন ভারতের বিভিন্ন অঞ্চলের বিদ্রোহীদের কাছে সেটা যায়। আসলে কি সেই বিদ্রোহীরা হচ্ছে ভারত যে সমস্ত বিদ্রোহীদেরকে আশ্রয় দেয়, চীন, মায়ানমার তাদের বিরুদ্ধে ব্যবহারের জন্য, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহারের জন্য, তাদের কাছে তারা সেই অস্ত্রগুলাকে পাঠায় এবং মাঝখানে ট্রাকগুলো যাওয়ার পথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অস্ত্র রেখে যায়। এটা কিন্তু একটা মোটামুটি সবাই জানে বুঝে, সব জায়গায় তারা তাদের থাবা বিস্তার করে রাখছে এবং চাইলেই তারা যে কোনো ভাবে যে কোনো কিছু করতে পারে, সেটা সে স্বীকার করে নিল। 2 নাম্বার, একটা বোকাও কিন্তু বুঝতে পারবে, সত্যি যদি ডিজিএফআই বা এনএসআই সেই অস্ত্রগুলা এনে বিচ্ছিন্নতা, ভারতের বিচ্ছিন্নতাবাদীদের কাছে দেয়, তারা কি অতটুকু প্রোটেকশন নিবে না যে সে পুলিশের 2 জন এসআই দাঁড়ায় সেখান থেকে সে অস্ত্র জব্দ করে ফেললো? ডিজিএফআই তো একটা লোককেও ট্রান্সফার করার সময় অতটুকু সতর্কতা নেয়, কেউ জানতেও পারে না, আপনার চোখের সামনে থেকে হবে, আপনি বুঝতে পারবেন না। তো সেইখানে 10 ট্রাক অস্ত্র ধরে ফেললো 2 জন এসআই, তো তারাই কিন্তু এখানে স্বীকার করতেছে যে আমরা এটা ধরাই দিছি। তাহলে তুমি যদি ধরাই দিচ্ছ, তুমি বাংলাদেশের সরকারকে বলো না কেন? সরকার টু সরকার কেন ফোনে কথা বলে না যে এমন কিছু হচ্ছে, ইন্টারভিন? তুমি পুলিশ লাগায় তুমি ধরাই দিলা এবং কোথায় কোথায় তোমাদের লোক আছে সে সেই ভুল করে বিবৃতি সব বলে ফেলছে। তো এগুলা হচ্ছে কি সফট লুপ হোলস, যেখান থেকে অ্যাকচুয়ালি আমরা জানি এবং দেখতে পাই আমাদের যেই ধারণাগুলো আছে যে ভারত কিভাবে সন্ত্রাসী জঙ্গি, বা যদি তারা বলে ইসলামী জঙ্গি, সেটাও তারা কিভাবে লালন করে এবং সময় সময় তারা পাকিস্তানে ঢুকায় দেয়, বাংলাদেশের বর্ডার থেকে ঢুকায় দেয় দুষ্টামি করবার জন্য। আমরা জানি সেই জিনিসগুলা। তো মোটা কথা, আমি চাইলে হয়তো বিভিন্ন নাম এখানে মেনশন করতে পারতাম, বাট নাম মেনশন না করেও বলছি, আপনারা সবাই যারা, অবশ্যই আমি জানি আপনাদের বুদ্ধি বিবেক আওয়ামী লীগ সব খেয়ে ফেলে নাই এই 15-16 বছরে, আমরা জানতে এবং বুঝতে চেষ্টা করি যে 21শে আগস্টের গ্রেনেড হামলা বা 10টা অস্ত্র যে বলার কথা বলা হয়, সেগুলো অ্যাকচুয়ালি ভারতের রড প্ল্যান্টেড জিনিস। ভারতের রড দরকার ছিল বিএনপি জামাত যাতে জোট হিসেবে থাকতে না পারে সেটা নিশ্চিত করা, এবং একই সাথে নিশ্চিত করা আওয়ামী লীগ যাতে পরবর্তীতে ক্ষমতায় আসতে পারে, সেই নিশ্চিত করার জায়গা থেকে তারা এই জিনিসটা বাংলাদেশের কিছু সন্ত্রাসী দল বা কোনো কিছু না, স্ট্রিট লেভেল, আন্ডারগ্রাউন্ড লেভেলের সন্ত্রাসীদেরকে দিয়ে করায় এবং গাইডেন্সে ছিল আওয়ামী লীগের কিছু লোক, যেটা ইভেন শেখ হাসিনা পর্যন্ত জানতো, আওয়ামী লীগের মধ্যম সারির অনেক নেতা জানতো, সে অবস্থায় করানো হয়। বাট সেই উদরপিণ্ড বুধর ঘাড়ে দিয়ে এতদিন পর্যন্ত বাকিদেরকে, বিএনপি, জামাত এবং ডিজিএফআই, এনএসআই ব্রাইট অফিসারদেরকে ইমপ্লিকেট করা হয়েছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একজন তো মারা গেলেন, মুফতি হান্নানের ফাঁসি কার্যকর করা হয়েছে। তো সেই জিনিসগুলো আমি আশা করি, আমি যেহেতু এখনো ইনফ্যাক্ট তদন্তাধীনে আছে একটা অ্যাপিল, আমরা কিন্তু, আমি আদালতকে ইনফ্লুয়েন্স করার জন্য বলছি না, আমি জনগণের কাছে বলতেছি, জনগণ জানুক, আদালত আদালতের সিদ্ধান্ত নেবে, আমাদের জনগণের জানা উচিত। না, সুমন ভাই, আমরা এই বিষয়টা নিয়ে আমি তো বললাম যে আমি এর আগেও 2টো অনুষ্ঠান করেছি বিস্তারিত তথ্য প্রমাণ সহ, যে আসলে কিভাবে 21শে আগস্টের ঘটনাটা ঘটেছিল। এটি হচ্ছে প্রাথমিক অবজারভেশন। আপনি অনেক ইনডেপথ বিষয় নিয়ে কথা বললেন এবং আপনি কি আমাকে বলতে পারেন যে ইন্ডিয়ায় সেই বৈঠকে বা আওয়ামী লীগের কোন কোন নেতা এটার সঙ্গে ইনভলভ ছিল, তাদের নাম কি আপনি পেয়েছেন? আমি নাম পেয়েছি। আওয়ামী লীগের ইনফ্যাক্ট তারা একজন হচ্ছেন নানক ছিল উপস্থিত, আরেকজন ছিল যে অ্যাকচুয়ালি রর হয়ে সবসময় কাজ করে, চশমা পরা, আমি কিছুদিন আগে দেখাচ্ছিলাম আপনাকে, যার সাথে শেখ হাসিনার সম্পর্কের একটা ব্যাপার নিয়ে কথা আছে,
মৃণাল কান্তি দাস। মৃণাল কান্তি রয় ছিল। দেন আরেকজন ছিল, সে হচ্ছে মায়া মোফাজ্জল হোসেন চৌধুরী। এই তিনজন তারা ছিল। ইনফ্যাক্ট মিটিং হয়েছিল বেশ কয়েকটা মিটিং এর মধ্যে একটা মিটিং এ তারা ছিল, বাকি মিটিং গুলাতে তাদের ইন্ট্রোডিউস করে দেওয়ার পরে যে সন্ত্রাসী তারা নিজেদের মধ্যে মিটিং গুলো করে নেয়। আমি বললে আরেকজনের কথা বলতে পারি, সেই কলকাতা সেই সময় মিটিং এ ছিল জোসেফ। সে ছিল আমাদের জেনারেল আজিজের ভাই। সে মিটিং এ সে ছিল। এর বাদে অন্য যে সন্ত্রাসী আছে, কাউকে অ্যাকচুয়ালি নাম বলে আমি মহান করতে চাই না, তারা সবাই সেটার মধ্যে ছিল, সেই মিটিং গুলাতে তারা ছিল। এখন সবাই সশরীরে সেখানে ইনভলভ হতে পারে নাই, কিছু কিছু লোককে গ্রাউন্ডের লোকদেরকে তারা করাইছে। এবং যেহেতু জিনিসটা অ্যাকচুয়ালি রড তত্ত্বাবধানে হয়েছে, এক্সিকিউশন থেকে শুরু করে তারা কোথায় কিভাবে পালাবে সমস্ত কিছু ওই মিটিং গুলাতে ঠিক করে দিত। আর বিএনপি তো ইনফ্যাক্ট আপনার এই তদন্তটা শেষ করতে পারে নাই। বিএনপির ধরেন প্রাথমিক রিপোর্টের পরপরই আসলে বিএনপি যখন একটা কমিটি করে দিয়েছিল, বোধহয় ন্যাশনাল কমিটি, যেটা তদন্তের রিপোর্ট গুলো পর্যালোচনার জন্য, তার আগেই কিন্তু বিএনপি সরকার ক্ষমতা থেকে বিদায় নেয় এবং 111 চলে আসে। বাকিটা 111 সরকারি যা করার, বাকিটা 111। এবং এটা মনে রাখতে হবে, বিএনপি চাইলেও কিন্তু আওয়ামী লীগ কখনো চাইতো না বা ঠেকায় দিত যে এই তদন্ত যাতে কখনো সম্পূর্ণ না হয়, বিকজ তাদের প্ল্যানটা অন্যভাবে ছিল। জেনারেল মাসুদের সাথে মিলে যে 111 আসবে এবং তারপরে সেই জিনিসটাকে নিয়ে তারা কিভাবে কন্টিনিউ করে 15 বছর বা 30 বছর 50 বছর ধরে দেশ শাসন করে দিয়ে যাবে। বিকজ বাইডেন তারা বিএনপির লিডারশিপ, জামাতের লিডারশিপকে সহায় দিবে এবং দেশের মধ্যে বিদেশে বিএনপি জামাতকে সন্ত্রাসী হিসাবে। না ধরেন হচ্ছে, আমি ওই যে আওয়ামী লীগের আমলেই তো বেশ কিছু ঘটনা ঘটলো না, যে রমনা বটমূল তো আওয়ামী লীগের আমলেই। জি, রমনা বটমূল, উদীচী সবই তো আওয়ামী লীগের আমলে। এবং রমনা বটমূলের এই বোমা বিস্ফোরণের বোধহয় ঘন্টা দুয়েক পরে আমি স্পটে কিছু ইন্টারভিউ করছিলাম আওয়ামী লীগের নেতাদের, এবং সবার একই কথা, বিএনপি জামাত করছে। মানে একটা ঘটনা ঘটলো, মানে 1-2 ঘন্টা গেল, পুলিশও এখনো ঠিক মতো এটা ইনভেস্টিগেশন শুরু করে নাই। প্রথম বক্তব্য হচ্ছে এটা বিএনপি জামাতের কাজ, উদীচী বিএনপি জামাতের কাজ, সিপিবি বিএনপি জামাতের কাজ, নারায়ণগঞ্জের ঘটনা বিএনপি জামাতের কাজ। অর্থাৎ তারা দুইটা দলকে ভয়ঙ্কর ভাবে পোর্ট্রেট করে গেছে কন্টিনিউ। এবং শেখ হাসিনার যে প্রতিহিংসার যে ভয়াবহ রূপ, এবং শেখ হাসিনা কতটুকু নৃশংস হতে পারে। আমি এই একটা ভিডিও আছে আমাদের এখানে, গ্রেনেড হামলার পরে শেখ হাসিনার একটা মানে বক্তব্য ইয়ে বেরিয়েছিল না, দেখেন তখন তার নাকের পানি ঝাড়ার যে কান্নার, কুমিরের কান্নার যে নাক দিয়ে পানি পড়ে, সেইটা তখনও বোধহয় শুরু হয় নাই। বাট অ্যাকচুয়ালি কনক ভাই, এইটাই কি তাদের কাছে মানে ইন্ডিয়ার থেকে বানানো একটা ট্যাবলেট ছিল যে যা কিছুই হবে সবসময় বলবা মুশিদ উদ্দেশ্যে নিয়ে বিএনপি জামাত, ইসলামিক জঙ্গি বিএনপি জামাত, এইভাবে কথাগুলো বলা। কারণ তারা জানতো ইন্ডিয়ার যে বাংলাদেশকে শাসন করার বা এই অঞ্চলকে শাসন করার জন্য পশ্চিমা থেকে যে ম্যান্ডেট বা নেয়া, সেটার জাস্টিফিকেশনের জন্য তাদেরকে তো দরকার সেটা। দ্যাটস ভেরি স্যাড। আপনি আপনার কথায় বলছিলেন যে শেখ হাসিনা পুরোপুরি জানতো না, কিন্তু আমি তো আপনি জানেন যে 9 মাস আমি জেলে ছিলাম রাষ্ট্রদ্রোহের মামলায়। ওই সময় জেলের ভেতরে কয়েকটা সোর্স, মানে আওয়ামী লীগেরই কয়েকটা সোর্স আমাকে কনফার্ম করছে যে না, এটার সাথে আপনার মানে শেখ হাসিনা সবই জানতো এবং সে জেনে বুঝেই এটি করেছে। এবং আরেকটি তথ্য যোগ করি যে আইভি রহমানের বিষয়ে আপনি যেটি বললেন যে মানে এটা ওইখানকারই উপস্থিত অনেকে বলেছেন যে শেখ হাসিনা কখনোই ডাকেন না, কিন্তু ওই দিন আইভি রহমানকে তিনি কয়েকবারই খবর পাঠিয়েছেন যে ট্রাকের উপরে আসতে। কারণ ট্রাকটা ছিল হচ্ছে সেফ জোন তার হিসাব মতো আর কি, ট্রাকে থাকলে কেউ মারা যাবে না, এরকম একটা বিষয় ছিল। যার ফলে আইভি রহমানকে ডেকেছিলেন 2-3 বার, আইভি রহমান আসেন নাই। তো আপনি আপনার কথায় বলছিলেন যে তদন্ত হবে, আপনি আশা করেন। আসলে কি তদন্ত হবে? এই সরকার ক্ষমতা আসার পরে প্রায় 3.5 মাস আপনি যদি দেখেন যে বিডিআর হত্যাকাণ্ডের কোন তদন্তের মানে ওপেনিংও দেখছি না আমরা আর কি। মানে যেটা ভাবছি, আমাদের উপদেষ্টা বললেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে তারা ভাবছেন কিন্তু এটা সময় লাগবে বা এরকম কি একটা তিনি বলেছেন। লেটেস্ট যেটা হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জেনারেল জাহাঙ্গীর উনি চাচ্ছেন
বাট ওনার কাছে যেই প্যারাডাইমটা প্রেজেন্ট করা হচ্ছে যে না অন্য আরো অনেক কিছু আছে, গুরুত্বপূর্ণ আছে, বিশেষ করে জুলাই আগস্ট এবং তার আগের গুম খুন, সেই জিনিসগুলো আমি অবশ্যই মনে করি গুম খুন যেগুলো হয়েছে, জুলাই আগস্ট হত্যাকাণ্ড, সেগুলোর অবশ্যই বিচার হতে এবং এখনই করতে হবে। বাট বিডিআর বা পিলখানা হত্যাকাণ্ডটা এখন করা দরকার এই কারণে যে দেখেন এটা শুধু সেনা অফিসার হত্যাকাণ্ড সেটা না, এই যে বিচারের নামে প্রহসন, তার মাধ্যমে যে হাজার হাজার নিরাপরাধ বিডিআর সৈনিককে সেখানে জেলের মধ্যে পুরে রাখা হয়েছে, মিথ্যা শাস্তি দিয়ে রাখা হয়েছে, এই সেই কাহারাকন এবং হাসিনার মাধ্যমে। সেটার কারণেই তো আরো বিচারটা খুব জরুরি, যে তারা কতদিন আর সাফার করবে তার আরেকজনের এবং হাসিনার লেখা স্ক্রিপ্টের চরিত্র হয়ে বন্দী থাকতে হবে তাদেরকে। সুতরাং এটার ম্যাগনিটিউডটা কিন্তু ডিফারেন্ট, যে হত্যাকাণ্ডের বিচার তার সাথে যদি সেটা সঠিক হয়, তাহলে কিন্তু তখন আপনি এই নিরাপরাধ লোকদেরকে হাজার হাজার যারা জেলে পৌঁছতেছে তাদেরকে আপনি বের করে আনতে পারবেন। সেই কারণে আমি বলি এটার ইম্পর্টেন্সটা এখানে, যে এখনই করা উচিত। আমি বিশ্বাস করি যে এইটার বিচার হবে, বিকজ আমি আস্থা পাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকার হয়তো একটু সময় নিচ্ছে, বাট করবে। তা না হলে যে নির্বাচিত সরকার আসবে, তার আমরা যদি 16 বছর অপেক্ষা করতে পারি এই হাসিনার এত কষ্টের মধ্যে, আমরা কি আর একটু অপেক্ষা করতে পারবো না? সবকিছুর বিচার হবে। 21 আগস্ট, 10 ট্রাক, বিডিআর হত্যাকাণ্ড, সবকিছু ইনশাল্লাহ বিচার হবে। এখন ধরেন মানে পয়েন্টটা কোথায়, যে নির্বাচিত সরকার আসলে সমস্যাটা কি হবে? ধরেন জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, নাটের গুরু, সে ধরেন বেগম খালেদা জিয়ার ভাইরা ভাই, আর সে এসে ধরেন আত্মীয় স্বজন ধরে কান্নাকাটি করে বললো যে আসলে আমি তো আপনার চাই নাই, আমার এমনি এমনি বলছিল, আমি এমনি এমনি করছি, আমার আপনি মাফ করে দেন। তো হয় কি, ক্রিমিনালরা কিন্তু আমি এতটুকু বলতে পারি, ক্রিমিনালরা সবসময় 3টা 4টা লেয়ার মেইনটেইন করে। নো, এরা চাইলেও যারা এই ধরনের খারাপ কাজ করছে, আমার প্রথম কথা, আমি বিশ্বাস করি না তারা মাফ পাবে পারিবারিক পরিচয় বা ঘনিষ্ঠতা দিয়ে। বাট সেই ধরনের পরিস্থিতি হলে বাংলাদেশের লোকজন তাদেরকে জ্যান্ত পুঁতে ফেলবে, আমি বলে রাখলাম। অনেক কিছু জিনিস সহ্য করা যায়, কিছু জিনিস সহ্যের বাইরে। সেই সহ্যের বাইরে জিনিসগুলো তারা করছেন। এই নানক, মির্জা আজম, তারা করছে, হাসিনা করছে। তাদেরকে মনে করেন না হাসিনার 9টা কেন, আমার মনে হয় 90টা যান। যত খারাপ কাজ করছে সেই বাংলাদেশের মানুষ তাকে সামনে পেলে কি করবে? কাউকে তো বলে দিতে হবে না কি করতে হয়। তবে সুমন ভাই, নানক, আজম এরা যদি আসলেই যদি দেশ থেকে পালায় যেয়ে থাকে এবং সেখানে যদি আর্মি বা পুলিশ তাদেরকে হেল্প করে থাকে, যারা হেল্প করছে তাদেরকে আসলে বের করে এনে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। কারণ যারা বিডিআর হত্যাকাণ্ডের মতো একটা ভয়ঙ্কর ঘটনার সঙ্গে মূল প্ল্যানার জড়িত, সরাসরি জড়িত, যারা মানে হাসিনার যত অপকর্মের মানে মূল জায়গায় কিন্তু এরা ছিলই কিন্তু। তো এদের ব্যাপারে যারা ভালোবাসা দেখিয়েছে বা যাদেরকে সহায়তা করেছে, আমি মনে করি তারাও সমান অপরাধী। কারণ বিচার থেকে তাদেরকে এসকেপ করতে সহায়তা করা। আমি এখনো জানি না তারা আছেন না নাকি পালিয়ে গেছেন কারো সহায়তায়। আমি বাট যদি থাকে বা তাদের ব্যাপারে কিন্তু ধরার চেষ্টা করা উচিত আরকি। যেখানে ধরার চেষ্টা, এই জায়গায় একটু বলি, আমি বেশ কয়েকবার আমার প্রতিটা অনুষ্ঠানে 2জন র্যাবের 2জন কর্মকর্তা স্পেসিফিক, যারা ইলিয়াস আলী এমপি তার গুম, এবং আমি খুন কথাটা বলবো না, গুম পর্যন্ত আমি জানি সেটা বলি, সেটার সাথে জড়িত, সরাসরি জিয়াউল হাসানের সাথে জড়িত। সেই হচ্ছে তদানীন্তন লেফটেন্যান্ট কর্নেল রাশেদ, পরবর্তীতে ব্রিগেডিয়ার জেনারেল রাশেদ, এবং বর্তমান কর্নেল ইমরান ইবনে রৌফ। তাদের কথা আমি বারবার বলছি যে এই ধরনের লোকজন যারা শুধু একটা না, বিভিন্ন ধরনের গুম খুনের সাথে, যত চাঞ্চল্যকর সবকিছুর সাথে তারা সরাসরি জড়িত। তাদেরকে বারবার আমি বলছিলাম যে তাদেরকে আইনের আওতায় আনা হোক। আনফরচুনেটলি এত কথা কেউ শুনতে পাচ্ছে না। কি হলো আপনারা কি জানেন? ব্রিগেডিয়ার জেনারেল রাশেদ, সে গতকালকে পালায় গেছে, সে এবং ফ্লাইটে করে পালায় গেছে। কিভাবে সেটা সম্ভব? এই প্রশ্ন আমি করতে চাই। তার মানে কি, আপনারা গণতন্ত্র দিচ্ছেন, এমন একটা গণতন্ত্র পরিবেশ, আমাদের 24-এর এই বিপ্লবের পরে আপনারা আমাদেরকে বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা দিচ্ছেন। আপনি, আমি, জনগণ কথা বলে যাচ্ছে, বাট আপনারা পণ করছেন, আপনারা কথা শুনবেন না। গণতন্ত্রের আমাদের অধিকার কথা বলার, আপনারা বলতেছেন আপনাদের অধিকার আছে, আমাদের কোনো কথা আপনারা শুনবেন না।
দ্যাট ইজ আ সিচুয়েশন। তো কনক ভাই, দিস ইজ ফ্রাস্ট্রেটিং, বাট মানে এটা হচ্ছে রিয়েলিটি, যে বিচার আমরা চাচ্ছি, আশা করি, এখন আশা করি এটা বিচার হবে। তো সেই জায়গাটাতে আমি আশা করব যারা এই ধরনের গুম খুন বা এই ধরনের বিভিন্ন ড্রামাস, সুইসাইডাল ড্রামা তৈরি করেছেন, তাদের ব্যাপারে অবশ্যই আইনানুগ ব্যবস্থা হবে। আপনার কথা আসছে না কনক ভাই, আপনি মিউটে। আমরা তো আইনের বাইরে তো কিছুই চাই না, আইনের মধ্যেই চাই। কিন্তু ধরেন এই রাশিদ, সে আপনার উপর টর্চার করেছে সে। জি, ইমরান ইবনে রউফ, রাশেদ। রউফ। তো এই যে জায়গাগুলো আরকি, এই জায়গাগুলোয় যারা সহায়তা করছেন আমার মনে হয় যে তারাও খুবই অন্যায় কাজ করছেন এবং তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। এবং ধরেন যে মানে পৃথিবী যে মানে বিচার যে হয় দেখেন, আমি একটা ভিডিও দেখে ওইদিন খুব অবাক হইছি।